প্রকৃতি যখন রেগে যায় তখন কি হতে পারে তা তো আমরা কমবেশি সবাই জানি, কিন্তু এই বিশাল ধ্বংসলীলার মধ্যেও একটা ভালো প্ল্যান কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে দুর্যোগের সাথে লড়াই করা যায় বিশৃঙ্খলার মাঝে সমন্বয় এনে। চলুন তাহলে শুরু করা যাক। একবার এই ছবিগুলোর দিকে তাকান। ভূমিকম্পে সব ভেঙে চুরে একাকার, গনগনে লাভা আর সুনামির ওই বিশাল ঢেউ। এগুলো দেখলে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে। এই যে ভয়ঙ্কর শক্তি, এটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এসব ঘটনাকে বোঝা আর তার জন্য তৈরি থাকাটা ঠিক কতটা দরকার। আচ্ছা, তাহলে দুর্যোগ আসলে কি? জাতিসংঘের সংজ্ঞাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওরা বলছে দুর্যোগ মানে শুধু একটা বড় ঘটনা নয়। আসল কথা হলো, যখন কোনো ঘটনা এতটাই বড় হয় যে একটা এলাকার মানুষ নিজেদের চেষ্টায় আর সামাল দিতে পারে না, ঠিক তখনই সেটা দুর্যোগ হয়ে দাঁড়ায়। মানে ব্যাপারটা শুধু ঘটনার তীব্রতা নয়, বরং পরিস্থিতি সামলানোর ক্ষমতার বাইরে চলে যাওয়া। তো চলুন আমরা দুর্যোগের বিভিন্ন ধরন নিয়ে কথা বলি, যাতে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু অনেক রকমের হতে পারে, যেমন ধরুন মাটির নিচের ব্যাপার মানে ভূমিকম্প, সুনামি, আবার পানির কারণে যা হয় যেমন বন্যা, জলবায়ুর কারণেও হয় যেমন খরা বা দাবানল, আর আবহাওয়া, ঘূর্ণিঝড়, বড় বড় ঝড় তো আছেই, এমনকি মহামারী বা প্লেগের মতো জৈবিক দুর্যোগও এর মধ্যেই পড়ে। মানে প্রকৃতির হুমকির তালিকাটা কিন্তু বেশ লম্বা। এই দুটো ছবি কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে। সব দুর্যোগ কিন্তু একভাবে আসে না। একদিকে ভূমিকম্প, যা কিনা কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ওলটপালট করে দেয়, আবার অন্যদিকে বন্যা, যা ধীরে ধীরে বাড়ে আর অনেক দিন ধরে তার প্রভাব রেখে যায়। দুর্যোগ কিভাবে শুরু হচ্ছে আর তার প্রভাব কতটা, এই পার্থক্যটা বোঝা কিন্তু প্রস্তুতির জন্য খুবই জরুরি। তবে একটা কথা মনে রাখতে হবে, সব দুর্যোগ কিন্তু প্রাকৃতিক না, মানুষের তৈরি দুর্যোগও আছে, যেমন বড় কোনো শিল্প দুর্ঘটনা। আবার অনেক সময় প্রাকৃতিক আর মানবসৃষ্ট কারণ মিলেমিশে আরও জটিল পরিস্থিতি তৈরি করে। ভাবুন তো, একটা দীর্ঘ খরা যেটা প্রাকৃতিক, সেটার কারণে যদি দুর্ভিক্ষ বা দাঙ্গা শুরু হয়, তখন সেটা একটা জটিল জরুরি অবস্থা হয়ে দাঁড়ায়। চলুন এবার একটা নির্দিষ্ট কিন্তু খুব শক্তিশালী দুর্যোগের উদাহরণ দেখা যাক, আর সেটা হলো ঘূর্ণিঝড়। সহজ কথায়, ঘূর্ণিঝড় হলো একটা নিম্নচাপকে ঘিরে বনবন করে ঘুরতে থাকা বিশাল এক বাতাসের চাকা। এই সাধারণ সংজ্ঞাটার মধ্যেই কিন্তু এর অসম্ভব শক্তি লুকিয়ে আছে। এই ছবিটা দেখুন, একটা ঘূর্ণিঝড়ের ভেতরের গঠনটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদম মাঝখানে যে শান্ত জায়গাটা, ওটাকে বলে ঘূর্ণিঝড়ের চোখ বা আই। কিন্তু আসল ভয়ঙ্কর জায়গাটা হলো এর চারপাশের ওই দেয়ালের মতো মেঘ, যেটাকে বলে আই ওয়াল। সবচেয়ে বেশি বাতাস আর বৃষ্টি কিন্তু এখানেই হয়। আর বাইরের দিকে পেঁচানো যে মেঘের লাইনগুলো, ওগুলো হলো রেইন ব্যান্ডস। পুরো জিনিসটা যেন একটা বিশাল ইঞ্জিন, যেটা সমুদ্রের গরম জল থেকে শক্তি নিয়ে চলে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রক্রিয়াটাও কিন্তু বেশ মজার। ব্যাপারটা শুরু হয় সমুদ্রের গরম জল দিয়ে। এই জল যখন বাতাসকে গরম করে দেয়, সেই গরম ভেজা বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, আর তখন সেখানে একটা খালি জায়গা বা নিম্নচাপ তৈরি হয়। চারপাশের ভারী ঠান্ডা বাতাস তখন হুড়মুড় করে সেই খালি জায়গায় ছুটে এসে সেটাও গরম হয়ে আবার উপরে উঠতে থাকে। এই চক্রটা চলতে চলতেই একটা ঘূর্ণি তৈরি হয়, আর জন্ম নেয় এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তো সমস্যাটা তো বোঝা গেল। এবার চলুন এর সমাধান নিয়ে কথা বলা যাক। মানে দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কিভাবে করা হয় সেটা দেখি। দুর্যোগ ব্যবস্থাপনা মানে কিন্তু শুধু দুর্যোগের পরে সাহায্য করা নয়। এর আসল কাজ হল ঝুঁকি কমানো আর বিপদ এড়ানোর জন্য আগে থেকেই তৈরি থাকা। একটা ভালো পরিকল্পনা থাকলে একটা বিশাল বিপদকেও কিন্তু সামলানো সম্ভব। এখানে একটা দারুণ বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে, বেলিজের ফল স্কের। টেবিলটা দেখলেই বুঝবেন ওরা শুধু হারিকেনের জন্য নয়, আগুন লাগা, তেল ছড়িয়ে পড়া, এমনকি জলবায়ু পরিবর্তনের জন্য আলাদা আলাদা প্ল্যান করে রেখেছে। আর প্রত্যেকটা প্ল্যানের কয়েকটা ধাপ আছে, যেমন সতর্কতা বা অ্যালার্ট, মানে বিপদ আসার আগেই তৈরি হওয়া। তারপর প্রতিক্রিয়া বা রেসপন্স, মানে যখন দুর্যোগ চলছে তখন কি করতে হবে। আর শেষে হলো পুনরুদ্ধার বা রিকভারি, মানে সব শেষ হলে কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরা যাবে। এটাই হলো একটা কমপ্লিট দুর্যোগ ব্যবস্থাপনার ছবি। এই যে হারিকেন প্ল্যান, এর লক্ষ্য কিন্তু দুটো। এক, দুর্যোগের সময় সবার জীবন আর সম্পত্তি বাঁচানোর জন্য একটা গোছানো সিস্টেম তৈরি করা। আর দুই, সবাই যেন বুঝতে পারে যে আগে থেকে তৈরি থাকাটা কতটা জরুরি। তার মানে ফোকাসটা হলো সমন্বয় আর সচেতনতার ওপর। একটা হট্টগোলের মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করার জন্য কিন্তু একজন নেতা দরকার। এই কারণেই একজন কোঅর্ডিনেটরের নেতৃত্বে একটা জরুরি কমিটি বানানো হয়, যারা চাপের মুখেও প্ল্যান অনুযায়ী ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারে।
চলুন এবার একটু বিস্তারিতভাবে দেখি যে ফল স্কের হারিকেন প্ল্যানটা বাস্তবে কিভাবে কাজ করে। হারিকেনের শক্তি মাপা হয় তার বাতাসের গতি দিয়ে। এই যে ক্যাটাগরিগুলো দেখছেন, এগুলো দেখে বোঝা যায় বিপদটা ঠিক কতটা বড়। ক্যাটাগরি 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা ধাপে ঝড়ের ক্ষমতা কিন্তু বহু গুণ বেড়ে যায়। এই পতাকা সিস্টেমটা কিন্তু খুব সহজ আর কার্যকর একটা উপায়। একটা লাল পতাকা মানে প্রাথমিক সতর্কতা, আর দুটো লাল পতাকা মানে বিপদ একদম কাছে চলে এসেছে। কোনো জটিল কথা ছাড়াই শুধু পতাকার রং দেখেই সবাই বুঝে যায় যে পরিস্থিতিটা ঠিক কী। পুরো প্ল্যানটা আসলে চালু হয় প্রথম সতর্কতা জারির সাথে সাথে। এটা সাধারণত ঝড়ের সম্ভাব্য আঘাত হানার ৭২ ঘণ্টা আগে দেওয়া হয়। ঠিক তখন থেকেই সবাই রেডিও টিভিতে খবর দেখতে শুরু করে, আর পুরো প্রস্তুতিটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়। কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। বেলিজের জন্য এইসব প্ল্যান কিন্তু শুধু খাতায় কলমে নেই। গত ১০০ বছরে ওদের ওপর দিয়ে ৪০টা ঝড় বয়ে গেছে। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে তাদের জন্য এই প্রস্তুতিটা কোনো মহড়া নয়, এটা তাদের বাস্তবতা। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে দুর্যোগ ব্যবস্থাপনা কোনো একদিনের কাজ না, এটা একটা লাগাতার প্রক্রিয়া যা বছর জুড়ে চলতে থাকে। ঝড়ের মৌসুম আসার আগেই কিন্তু সব প্রস্তুতি সেরে রাখতে হয়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? দুর্যোগ ব্যবস্থাপনা মানে কিন্তু দুর্যোগ হয়ে যাওয়ার পর দৌড়াদৌড়ি করা নয়। আসল কাজটা হলো আগে থেকেই তৈরি থাকা, একটা প্ল্যান থাকা। আর এই সব বড় বড় পরিকল্পনার কথা শুনতে শুনতে শেষে একটা প্রশ্নই মনে আসে, আচ্ছা আমাদের নিজেদের কি প্ল্যান আছে? এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের সবারই একটু ভাবা দরকার। সাম্প্রতিক ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়গুলোর কথা যদি একটু কল্পনা করি, সবার আগে হয়তো প্রলয়ঙ্করী ঘূর্ণঝড় বা বিধ্বংসী ভূমিকম্পের ছবিই মাথায় আসবে। হ্যাঁ, সাধারণত মানুষের সেটাই আগে মনে পড়ে। রাইট। সাধারণ হিসেবে মনে হতে পারে যে এগুলোতেই সম্পদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, কিন্তু অবাক করা বিষয় হল গত কয়েক দশকের ডেটা বা পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরছে আমাদের সামনে। একদম ভিন্ন চিত্র। ধরুন ৮০ দশকে যেখানে বন্যায় মূলত ফসলের ক্ষতি হতো, সেখানে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ভারতে বন্যায় সরকারি ও বেসরকারি অবকাঠামোর ক্ষতি অভাবনীয়ভাবে ১১২% বেড়ে গেছে। ১১২%, এটা বিশাল একটা লাভ। হ্যাঁ, অবিশ্বাস্য একটা লাভ। তো বৃষ্টির পরিমাণ হয়তো জাদুকরীভাবে বেড়ে যায়নি, কিন্তু আমাদের শহরগুলো তো কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে, তাই না? আর ঠিক এই জায়গাতেই আজকের এই গভীর তথ্য অনুসন্ধান বা ডিপ ডাইভের মূল ভিত্তি লুকিয়ে আছে। দারুণ একটা পয়েন্ট। আজ আমাদের এই বিস্তারিত আলোচনার উৎস হিসেবে থাকছে জাতিসংঘের দুর্যোগের সংজ্ঞা, ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো এবং মধ্য আমেরিকার দেশ বেলিজের একটি চমৎকার হারিকেন প্রস্তুতির ম্যানুয়াল। আমাদের আজকের মিশন হচ্ছে এটা বোঝা যে দুর্যোগ আসলে কি, কিভাবে এটি তৈরি হয় এবং বিজ্ঞান থেকে শুরু করে মাঠ পর্যায়ের বাস্তবতায় আমরা কিভাবে এই ধ্বংসলীলা মোকাবেলা করি। এই আলোচনাটা বর্তমান প্রেক্ষাপটে এতটাই প্রাসঙ্গিক যে একে আর শুধু তাত্ত্বিক বিজ্ঞানের পাতায় আটকে রাখার কোনো সুযোগ নেই। মানে আমরা তো সাধারণত ধরে নিই যে দুর্যোগ মানেই প্রকৃতির এক অন্ধ আক্রোশ যার ওপর মানুষের কোনো হাত নেই। হ্যাঁ, নিয়তির লিখন বলে একটা ব্যাপার আমরা মেনে নিই আর কি। রাইট। কিন্তু জাতিসংঘ এবং রেড ক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর ডেটা বিশ্লেষণ করলে দুর্যোগের সম্পূর্ণ ভিন্ন একটি সমীকরণ পাওয়া যায়। সমীকরণ মানে গাণিতিক কোনো সমীকরণ? অনেকটা সেরকমই। ধরুন একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যদি প্রশান্ত মহাসাগরের এমন কোনো জনমানবহীন দ্বীপে আঘাত হানে যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই, কোনো ঘরবাড়ি নেই, তবে সেটি কিন্তু কোনো দুর্যোগ নয়। ও আচ্ছা, তাহলে সেটা কি? সেটি নিছকই একটি আবহাওয়াগত ঘটনা, বা ধরুন একটি ন্যাচারাল হ্যাজার্ড। দুর্যোগ তখনই তৈরি হয় যখন এই প্রাকৃতিক ঝুঁকি বা হ্যাজার্ড এসে আঘাত করে এমন কোনো জনবসতিতে যাদের সেই ধাক্কা সামলানোর মতো কোনো সক্ষমতা নেই। তার মানে এখানে একটা সুস্পষ্ট সমীকরণ কাজ করছে। একদিকে থাকছে প্রাকৃতিক ঝুঁকি বা হ্যাজার্ড, তার সাথে যুক্ত হচ্ছে মানুষের বিপন্নতা বা যাকে আমরা ভলনারেবিলিটি বলি। একদম ঠিক ধরেছেন। আর এই পুরো অবস্থাকে যখন আমরা আমাদের মোকাবেলা করার সক্ষমতা বা ক্যাপাসিটি দিয়ে ভাগ করি, তখনই আমরা বুঝতে পারি দুর্যোগের আসল মাত্রা ঠিক কতটা হবে। সক্ষমতা যত বাড়বে, দুর্যোগের ধ্বংসলীলা ততটাই কমে আসবে। ঠিক তাই। আর এই সমীকরণটা মাথায় রাখলে দুর্যোগের ধরনগুলো খুব সহজে আলাদা করা যায়। প্রাকৃতিক আর মানবসৃষ্ট দুর্যোগের কথা তো সবাই জানে। হ্যাঁ, সেগুলো তো বেশ পরিচিত। কিন্তু সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কমপ্লেক্স ইমার্জেন্সি বা জটিল দুর্যোগের ক্ষেত্রে।
এই জটিল দুর্যোগ ব্যাপারটা ঠিক কি, মানে সাধারণ দুর্যোগের চেয়ে এটা কিভাবে আলাদা? এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই যে দুর্যোগ কিভাবে একটি চেন রিঅ্যাকশন বা ধারাবাহিক শৃঙ্খলের মতো কাজ করে। একটি বড় মাত্রার ভূমিকম্প হয়তো শুধু ভবনই ধসিয়ে দেয় না, সাথে আরও অনেক কিছু ধ্বংস করে। হ্যাঁ, এটি মাটির নিচের পানির পাইপলাইন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং বিদ্যুতের গ্রিডকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। ফলে কয়েক দিনের মধ্যে সেই এলাকায় কলেরার মতো পানিবাহিত মহামারী ছড়িয়ে পড়ে। মানে একটা প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনলো একটা স্বাস্থ্যগত দুর্যোগ। একদম। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সেখানে চিকিৎসার সামগ্রী পৌঁছাতে পারে না, যার ফলে স্থানীয় অর্থনীতি সম্পূর্ণ স্থবির হয়ে যায়। মানে মাটির নিচের একটি ফাটল কিভাবে একটি পুরো সমাজকে স্বাস্থ্যগত ও অর্থনৈতিক পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়, সেটাই হলো কমপ্লেক্স ইমার্জেন্সি। অবিশ্বাস্য, মানে একটা ডমিনো এফেক্ট তৈরি হয় আর কি। হ্যাঁ, এমনকি কোভিড-19 বা ইবোলার মতো মহামারী বা প্যান্ডেমিকগুলো এই সমীকরণের বাইরে নয়, কারণ সেখানে ভাইরাসের চেয়েও বড় হয়ে দাঁড়ায় আমাদের স্বাস্থ্য কাঠামোর দুর্বলতা বা ওই যে ভালনারেবিলিটি। রাইট। আচ্ছা, এই চেন রিঅ্যাকশনের শুরুটা যেখান থেকে হয়, অর্থাৎ মাটির নিচের সেই ফাটল বা ভূমিকম্প, তার পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ চমকপ্রদ। খুবই চমকপ্রদ। আমরা জানি পৃথিবীর টেকটনিক প্লেটগুলো প্রতিনিয়ত একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। তো মাটির ঠিক যত গভীরে এই ঘর্ষণ বা ফাটল প্রথম শুরু হয় তাকে বলা হচ্ছে হাইপোসেন্টার। আর সেই বিন্দু থেকে সোজা উপরের দিকে ভূপৃষ্ঠের যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে থাকি সেটি হলো এপিসেন্টার। ঠিক। কিন্তু ঠিক এইখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। ভূপৃষ্ঠে আঘাত হানা ভূকম্প তরঙ্গ বা সিসমিক ওয়েভ মূলত 3 ভাগে ভাগ হয়ে আমাদের কাছে পৌঁছায়: পি ওয়েভ, এস ওয়েভ এবং সারফেস ওয়েভ। হ্যাঁ, 3টি আলাদা ওয়েভ। তো আমি সবসময় ভাবতাম ভূমিকম্পের প্রথম যে ধাক্কাটা আমরা অনুভব করি সেটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু ডেটা বলছে সারফেস ওয়েভ বা শেষের দিকের তরঙ্গগুলোই ভবনগুলোকে সবচেয়ে বেশি ধসিয়ে দেয়। পি ওয়েভ সবচেয়ে দ্রুত আসে, কিন্তু সারফেস ওয়েভ সবচেয়ে বেশি ক্ষতি করে কেন? কারণটা লুকিয়ে আছে এই তরঙ্গগুলোর জ্যামিতিক চলনে এবং আমাদের ভবন নির্মাণের কৌশলে। পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ সবচেয়ে দ্রুত গতিতে ছুটে আসে। এটি মাটিকে অনেকটা স্প্রিংয়ের মতো কাজ করায়। স্প্রিংয়ের মতো মানে সামনে পেছনে ধাক্কা দেয়? হ্যাঁ, মানে সামনের দিকে সংকুচিত এবং প্রসারিত করতে করতে এগোয়। এর শক্তি তুলনামূলকভাবে বেশ কম থাকে। কিন্তু সারফেস ওয়েভ যখন আসে তখন তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। তখন কি হয়? এটি অনেকটা সমুদ্রের বিশাল ঢেউয়ের মতো কাজ করে। সারফেস ওয়েভ মাটিকে শুধু সামনে পেছনে ধাক্কা দেয় না, বরং একই সাথে ওপর নিচে এবং আড়াআড়িভাবেও নাড়িয়ে দেয়। ও গড, একই সাথে 3 দিকে? ঠিক তাই। একটি বহুতল ভবন হয়তো ওপর থেকে নিচের চাপ বা মাধ্যাকর্ষণ সহ্য করার জন্য দারুণভাবে নকশা করা, কিন্তু মাটির নিচের ভিত্তি যখন একই সাথে 3 দিকে মোচড় দেয়, তখন কংক্রিট এবং স্টিলের কাঠামোগুলো সেই বহুমাত্রিক টান সহ্য করতে পারে না। ও আচ্ছা, এ কারণেই সারফেস ওয়েভ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। বুঝতে পেরেছি। আর এই টেকটনিক প্লেটের নড়াচড়া যখন সমুদ্রের তলদেশে হয় তখনই আমরা সুনামির আতঙ্কে শিওরে উঠি। 2004 সালের ভারত মহাসাগরের সুনামি কিংবা 2005 সালের ভয়াবহ কাশ্মীর ভূমিকম্পের মতো ঘটনাগুলো আমাদের এই শক্তির ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অবশ্যই, সেগুলো ছিল চরম মাত্রার ধ্বংসযজ্ঞ। কিন্তু এখানে একটা বিষয় একটু খটকা লাগে। মানে সমুদ্রের তলদেশে তো প্রতিনিয়তই ছোট বড় ভূমিকম্প হচ্ছে, প্লেটগুলো নড়াচড়া করছে, অথচ সব আন্ডার ওয়াটার ভূমিকম্প তার সুনামি তৈরি করে না, তাই না? না, সব ভূমিকম্প সুনামি তৈরি করে না। এখানেই পদার্থবিজ্ঞানের শক্তির সংরক্ষণশীলতার নীতি বা ল অফ কনজারভেশন অফ এনার্জির এক নির্মম অথচ নিখুঁত প্রয়োগ দেখতে পাই আমরা। সেটা কিভাবে কাজ করে? দুটি টেকটনিক প্লেট যখন একে অপরের সাথে অনুভূমিকভাবে বা পাশাপাশি ঘষা খায়, তখন সমুদ্রের তলদেশের মাটিতে ফাটল ধরলেও ওপরের পানি খুব বেশি স্থানচ্যুত হয় না, তাই সুনামিও তৈরি হয় না। আচ্ছা, মানে পাশাপাশি নড়লে পানির স্তরে খুবই একটা প্রভাব পড়ে না। একদম। কিন্তু সাবডাকশন জোন নামক এলাকাগুলোতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে দুটি প্লেটের প্রবল সংঘর্ষে যখন একটি প্লেট হঠাৎ করে উল্লম্বভাবে মানে সোজা ওপরের দিকে লাফিয়ে ওঠে। সোজা ওপরের দিকে লাফিয়ে ওঠে, তখন তার ঠিক ওপরে থাকা
বিলিয়ন বিলিয়ন গ্যালন পানিকে সে মুহূর্তের মধ্যে ওপরের দিকে ধাক্কা দেয়। সমুদ্রের পৃষ্ঠভাগ ফুলে ওঠে। বাপরে, বিলিয়ন বিলিয়ন গ্যালন পানি! হ্যাঁ, আর এই বিপুল পরিমাণ পানি যখন মহাকর্ষের টানে আবার নিচে নেমে আসতে শুরু করে, তখন তার মধ্যে থাকা বিশাল স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি প্রচণ্ড গতিশক্তিতে বা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়। আর সেটাই সুনামির ঢেউ হয়ে আছড়ে পড়ে। ঠিক এই গতিশক্তি পানির গভীর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ছুটে গিয়ে উপকূলের অগভীর অংশে এসে দানবীয় ঢেউয়ের রূপ নেয়। অনুভূমিক নড়াচড়া এটা করতে পারে না। মহাকর্ষ আর গতিশক্তির কি অবিশ্বাস্য এক সমীকরণ! মাটির নিচের এই শক্তির চেয়ে কোনো অংশে কম নয় আকাশ আর সমুদ্রের শক্তি, বিশেষ করে যখন আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কথা বলি। সাইক্লোন তো আক্ষরিক অর্থেই প্রকৃতির এক বিশাল ইঞ্জিন। রাইট। একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রাথমিক শর্তই হল সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্তত ২৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে হবে। উষ্ণবায়ু যখন বাষ্প হয়ে ওপরে ওঠে, তখন সুপ্ত তাপ বা লেটেন্ট হিটের কারণে একটি ভয়ঙ্কর পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি হয়। হ্যাঁ, ফিডব্যাক লুপটাই আসল কালপ্রিট। সাইক্লোনের গঠন নিয়ে ভাবলেই আমার এর চোখ বা আয়ের কথা মনে পড়ে। চোখ, হ্যাঁ। সাইক্লোনের চোখ হলো একদম কেন্দ্রবিন্দু, সেই অদ্ভুত শান্ত পর্যবেক্ষক, আর তার চারপাশের মেঘের বলয় বা আর্মস হলো মূল ধ্বংসকারী। যেন মাঝখানের ওই শান্ত অংশটা একদম চুপচাপ দাঁড়িয়ে দেখছে চারপাশের বাহুগুলো কিভাবে সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। দারুণ একটা উপমা দিয়েছেন। ওই শান্ত চোখের চারপাশের বলয় বা মেঘের প্রাচীরই হল ঘূর্ণিঝড়ের মূল ইঞ্জিন। ইঞ্জিন মানে এটাই কি শক্তিটা জেনারেট করে? ঠিক তাই। সমুদ্রের গরম পানি যখন বাষ্প হয়ে ওপরে ওঠে এবং ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, তখন এই ঘনীভবন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট নির্গত হয়। আচ্ছা। এই তাপ চারপাশের বাতাসকে আরও বেশি গরম করে তোলে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে আরও বেশি বাষ্পকে প্রবল বেগে ওপরের দিকে টেনে আনে। একটি সাইক্লোন ঠিক এভাবেই নিজের জ্বালানি নিজে তৈরি করে এবং ক্রমাগত শক্তিশালী হতে থাকে। মানে একবার শুরু হলে সেটার নিজের শক্তিতেই আরও বড় হতে থাকে। হ্যাঁ, এই চক্র বা ফিডব্যাক লুপ ঠিক ততটা সময় ধরেই চলতে থাকে যতক্ষণ না ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হেনে সমুদ্রের উষ্ণ আর্দ্রতা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এই প্রাকৃতিক শক্তির সাথে যখন আমাদের নিজেদের তৈরি করা দুর্বলতা বা নগরায়নের ত্রুটিগুলো যুক্ত হয়, তখন চিত্রটা কেমন দাঁড়ায় তা আমরা আলোচনার শুরুতেই কিছুটা ছুঁয়ে গেছি। ওই যে ভারতের বন্যার পরিসংখ্যানটার কথা বলছিলেন? হ্যাঁ, ভারতের বন্যার ওই ডেটা সত্যিই ভাবিয়ে তোলে। ১৯৮৩ থেকে ১৯৯২ এবং পরবর্তীতে ২০১৩ থেকে ২০১৭ সালের তথ্যের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে বর্তমানে বন্যায় সরকারি বেসরকারি অবকাঠামোর ক্ষতি আগের তুলনায় ১১২% বেড়ে গেছে। এটা আসলে আমাদের জন্য একটা বড় রেড ফ্ল্যাগ। যেখানে একসময় বন্যায় কেবল মাঠের ফসল তলিয়ে যেত, সেখানে এখন বড় বড় শহরের রাস্তাঘাট, হাসপাতাল আর বিদ্যুৎ কেন্দ্র পানির নিচে চলে যাচ্ছে। এর পেছনের কারণ খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের মতো মেগা সিটিগুলোর নগর পরিকল্পনার দিকে। আমাদের নগর পরিকল্পনায় ঠিক কোথায় গলতটা হচ্ছে? প্রাকৃতিকভাবে একটি এলাকায় যখন বৃষ্টি হয়, তখন মাটি, গাছপালা এবং জলাভূমিগুলো স্পঞ্জের মতো সেই পানি শোষে নেয়। কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে আমরা শহরের প্রতিটি ইঞ্চি জায়গা কংক্রিট আর অ্যাসফাল্ট দিয়ে ঢেকে দিয়েছি। হ্যাঁ, এখন তো শহরে মাটি খুঁজেই পাওয়া যায় না। একদম। প্রাকৃতিক জলাভূমিগুলো ভরাট করে বিশাল সব ইমারত নির্মাণ করা হয়েছে। এর ফলে বৃষ্টির পানি যখন মাটিতে পড়ে, তখন তার শোষিত হতে পারে না। আর ড্রেনেজ ব্যবস্থাও তো খুব একটা সুবিধার নয়। সেটাই তো আসল সমস্যা। পানি প্রবাহের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে, তা এই বিপুল পরিমাণ সারফেস রানঅফ বা গড়িয়ে পড়া পানি সামলানোর জন্য একেবারেই অপ্রতুল। তো সেই পানি কোথায় যাবে? সোজা মানুষের ঘরে। ফলে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে সেই পানি সোজা মানুষের ড্রয়িং রুমে, বেসমেন্টে এবং রাস্তায় পার্ক করা গাড়ির ওপর গিয়ে পড়ছে। তার মানে বন্যার এই আধুনিক রূপান্তর আসলে প্রকৃতির কোনো খামখেয়ালিপনা নয়, এটি আমাদের কংক্রিটের জঙ্গল তৈরির সরাসরি মাশুল। ১০০% সত্যি কথা। প্রাকৃতিক দুর্যোগ এখন আর শুধু প্রকৃতির হাতে নেই। একটি সাধারণ বৃষ্টিকেও আমরা আমাদের ভুলে ভয়াবহ বন্যায় রূপ দিচ্ছি। তার মানে আমরা ক্রমাগত আমাদের নিজেদের বিপন্নতা বা ভালনারেবিলিটি বাড়িয়েই চলেছি।
তাহলে এই ক্রমবর্ধমান ঝুঁকিগুলো মোকাবেলার উপায় কি? এখানেই আসে প্রশমন বা মিটিগেশন স্ট্র্যাটেজির কথা। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক দিক থেকে চিন্তা করলে ভারতে তো বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। রাইট। ভারতে এনডিএমএ মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং এনআইডিএম এর মতো অত্যন্ত শক্তিশালী শীর্ষস্থানীয় কাঠামো রয়েছে। কিন্তু শুধু ওপর থেকে কেন্দ্র নির্দেশ দিলেই তো মাঠ পর্যায়ে রাতারাতি কাজ হয়ে যায় না। না, তা তো হয় না। এর জন্য অপরিহার্য হল সিবিডিএম বা কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা, যেখানে স্থানীয় মানুষ, নারী, শিক্ষক এবং যুব সমাজ সরাসরি যুক্ত থাকে। মানে তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? আপনি বলুন। এটা অনেকটা মানবদেহের স্নায়ুতন্ত্রের মতো। এনডিএমএ বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ হল আমাদের মস্তিষ্কের মতো, যা পুরো শরীরের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে নির্দেশ পাঠায়। কিন্তু সিবিডিএম হল আমাদের রিফ্লেক্স বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। দারুণ। রিফ্লেক্স? হ্যাঁ, মানে অসাবধানতায় হাত লাগলে মস্তিষ্ক নির্দেশ দেওয়ার আগেই কিন্তু হাত আপনা আপনি সরে যায়। দুর্যোগের সময় স্থানীয় মানুষরাই হল সেই প্রথম রিফ্লেক্স। আপনার এই উপমাটা সত্যিই চমৎকার। এই রিফ্লেক্সের ভূমিকা দুর্যোগের প্রথম কয়েক ঘণ্টায় আক্ষরিক অর্থে জীবন মরণ নির্ধারণ করে দেয়। একদম তাই। ধরুন, একটি ঘূর্ণিঝড় বা ভূমিকম্প আঘাত হানার পর জাতীয় উদ্ধারকারী দল বা সেনাবাহিনী পৌঁছতে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। আর এই সময়টা তো ক্রুশাল। সবচেয়ে ক্রুশাল। এই চরম সংকটময় সময়ে ধসে পড়া স্তূপের নিচ থেকে প্রতিবেশীকে উদ্ধার করা কিংবা স্কুলের মাঠে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলার কাজটা স্থানীয় সেই শিক্ষক বা যুবকদেরই করতে হয়। রাইট। তবে হ্যাঁ, এখন এই কাজে আমরা জিওস্পেশিয়াল প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা এবং জিআইএসের মতো অত্যাধুনিক টুলের দারুণ সাহায্য পাচ্ছি। স্যাটেলাইট আর রাডার তো এখন আমাদের আগাম সতর্কতা দিচ্ছে। হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি চক্রে মানে প্রশমন, প্রস্তুতি, সাড়া প্রদান এবং পুনরুদ্ধারে এই প্রযুক্তিগুলোর ভূমিকা এখন অপরিসীম। স্যাটেলাইটের মাধ্যমে আমরা ১ সপ্তাহ আগেই দেখতে পাচ্ছি সাইক্লোনটি ঠিক কোন পথে এগোচ্ছে, আর জিআইএস ম্যাপিং দিয়ে আমরা বের করে ফেলছি শহরের ঠিক কোন কোন রাস্তায় পানি জমার ঝুঁকি সবচেয়ে বেশি। কিন্তু এখানেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একটা বড় ফাঁক থেকে যায়। প্রযুক্তি হয়তো আমাদের স্যাটেলাইট ইমেজ দিয়ে একদম নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছে যে আগামী ৪৮ ঘণ্টায় শহরের অমুক এলাকা প্লাবিত হবে। হ্যাঁ, তো ফাঁকটা কোথায়? ফাঁকটা হলো মাঠ পর্যায়ে। সেই নির্দিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে যদি এই আগাম সতর্কবার্তা বোঝার ক্ষমতা না থাকে বা বিপদ সংকেত শোনার পর কোথায় গিয়ে আশ্রয় নিতে হবে সেই সচেতনতা না থাকে, তবে বিলিয়ন ডলারের ওই স্যাটেলাইট ডেটা দিয়ে কোনো মানুষের জীবন বাঁচানো সম্ভব নয়। একদম ঠিক। প্রযুক্তি আমাদের সতর্ক করতে পারে, কিন্তু স্থানীয় পর্যায়ে সচেতনতা না থাকলে সেই প্রযুক্তির কোনো মূল্য নেই। প্রযুক্তির সাথে স্থানীয় মানুষের এই প্রস্তুতির মেলবন্ধন ঘটাতে না পারলে পুরো প্রক্রিয়াই অর্থহীন হয়ে পড়ে। আর ঠিক সেই মেলবন্ধনেরই একটি নিখুঁত, প্রায় প্রায়োগিক এবং বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই মধ্য আমেরিকা দেশ বেলিজের একটি ছোট্ট প্রজেক্টে। বেলিজ, হ্যাঁ, তাদের প্রস্তুতিটা সত্যিই দেখার মতো। হ্যাঁ, বেলিজ ভৌগোলিকভাবেই হারিকেন বেল্টের বা ঘূর্ণিঝড়প্রবণ এলাকার ঠিক মাঝখানে অবস্থিত। সেখানকার ফলস কে নামের একটি এলাকার হারিকেন প্রস্তুতির ম্যানুয়ালটি যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখব প্রস্তুতি জিনিসটা কতটা নির্দিষ্ট এবং নিখুঁত হতে পারে। আমি শুনেছি তারা তাদের অ্যালার্ট ফেজগুলোকে খুব সুন্দরভাবে ভাগ করেছে। একদম। তারা তাদের সতর্কতা বা অ্যালার্ট ফেজকে খুব চমৎকার ও বোধগম্যভাবে ভাগ করেছে। রেড 1 মানে হলো আর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে হারিকেন আঘাত আনবে। রেড 2 মানে হলো সময় কমে ২৪ ঘণ্টায় নেমে এসেছে, আর যখন বিপদ পুরোপুরি কেটে যায় তখন দেওয়া হয় গ্রিন সংকেত। সাধারণ মানুষের বোঝার জন্য এটা খুবই সহজ একটা পদ্ধতি। এই ম্যানুয়ালের চেয়ে বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় তা হলো এদের মাইক্রো লেভেলের পরিকল্পনা। শুধু সংকেত দিয়েই কিন্তু তারা থেমে নেই। আর কি কি আছে সেখানে? ৩৬ ঘণ্টা আগে কার কি দায়িত্ব, কে এমার্জেন্সি কমিটির নেতৃত্ব দেবে, এমনকি মেরিন ভেসেল বা নৌকাগুলো ঠিক কোন সময় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে, তার প্রতিটা ধাপ সেখানে লেখা আছে। একদম রুটিন করে দেওয়া আর কি। হ্যাঁ, তবে আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছে ইন্স্যুরেন্স বা বীমা দাবির প্রস্তুতির অংশটি। ম্যানুয়াল অনুযায়ী হারিকেন আসার ঠিক আগে তারা তাদের সমস্ত সম্পদ, গাড়ি বা ভবনের তারিখ সহ ছবি তুলে রাখে। ওয়াও, ছবি তুলে রাখে? হ্যাঁ, একটু ভেবে দেখুন, একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। সবাই জীবন বাঁচানোর চিন্তায় অস্থির।
এমন একটি ইমোশনাল এবং চরম আতঙ্কজনক মুহূর্তে দাঁড়িয়েও ইন্স্যুরেন্সের জন্য সম্পদের ছবি তোলার বিষয়টি কতটা বাস্তবসম্মত আর কর্পোরেট প্র্যাগম্যাটিজম। এটা শুনে আপাত দৃষ্টিতে অত্যন্ত যান্ত্রিক মনে হলেও এটি আসলে যে কোনো পরিবার বা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বেঁচে থাকার চাবিকাঠি। ঠিক, ইমোশনের চেয়ে এখানে প্র্যাকটিক্যালিটি বেশি কাজ করছে। একদম। আমাদের আলোচনার একেবারে শুরুতে আমরা দুর্যোগের যে সমীকরণটি দেখেছিলাম, যেখানে সক্ষমতা বা ক্যাপাসিটি দিয়ে ঝুঁকিকে ভাগ করা হয়েছিল, এই ছবি তোলার বিষয়টি হল সেই সক্ষমতা বাড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার। মানে ক্যাপাসিটি বিল্ডিং। হ্যাঁ, যখন একটি সম্প্রদায় আগে থেকেই জানে যে দুর্যোগের আগে এবং পরে কে ঠিক কী করবে, তখন তারা শুধু সেদিনের জন্য জীবনই বাঁচায় না, বরং দুর্যোগ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বা রিকাভারির কাজটাও কয়েক মাস এগিয়ে নেয়। রাইট, ছবিগুলো থাকলে ইন্স্যুরেন্স ক্লেম করা সহজ হয়। ঠিক তাই। একটি টাইম স্ট্যাম্প যুক্ত ছবি হয়তো দুর্যোগের 1 সপ্তাহ পর তাদের ক্ষতিপূরণের দাবি পেতে সাহায্য করবে, আর সেই অর্থ দিয়েই তারা দ্রুত ঘরবাড়ি পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। প্রস্তুতি শুধু ধ্বংসের হাত থেকে বাঁচায় না, এটি ঘুরে দাঁড়ানোর গতিও ঠিক করে দেয়। চমৎকার বলেছেন। আজকের এই গভীর তথ্য অনুসন্ধান থেকে একটা বিষয় অন্তত স্ফটিকের মতো পরিষ্কার। পৃথিবীর ভূগর্ভস্থ হাইপোসেন্টারের টেকটনিক প্লেটের সংঘর্ষ থেকে শুরু করে সুনামির পেছনের শক্তির রূপান্তর কিংবা সমুদ্রের সুপ্ততাপ থেকে জন্ম নেয়া ঘূর্ণিঝড়ের দানবীয় ফিডব্যাক লুপ, প্রকৃতির এই আদিম শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হয়তো আমাদের নেই। না, সেটা মানুষের সাধ্যাতীত। কিন্তু আমাদের নিজেদের অপরিকল্পিত নগরায়নের কারণে যে বিপন্নতা তৈরি হচ্ছে তা কমানোর চাবিকাঠি আমাদের হাতেই। বেলিজের ফলস্কের চমৎকার পূর্ব প্রস্তুতি আমাদের বারবার এই বার্তাই দেয় যে ঝুঁকি যতই প্রবল হোক না কেন, একটি সঠিক কমিউনিটি ভিত্তিক প্রস্তুতি এবং সচেতনতাই হল দুর্যোগের আসল প্রতিষেধক। একমত। প্রস্তুতির এই জাল যত শক্তিশালী হবে, দুর্যোগের আঘাত ততটাই দুর্বল হয়ে পড়বে। প্রকৃতি তার নিজস্ব নিয়মে চললেও সেই নিয়মের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিজ্ঞান এবং কৌশল আয়ত্ত করাই হল মানব সভ্যতার সবচেয়ে বড় পরীক্ষা। একদম। তো আজকের এই আলোচনা শেষ করার আগে আমাদের সামনে থাকায় বিস্তৃত ডেটা এবং বিজ্ঞান থেকে সম্পূর্ণ নতুন একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই। সেটা কি? আমরা আজ দেখলাম কিভাবে স্যাটেলাইট, র্যাডার এবং জিআইএস ডেটা আমাদের দুর্যোগ মোকাবেলায় সাহায্য করছে। আমরা প্রযুক্তির উপর দারুণভাবে নির্ভরশীল হয়ে পড়েছি, তাই না? হ্যাঁ, প্রযুক্তি ছাড়া তো এখন এক মুহূর্তও ভাবা যায় না। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি কখনো এমন কোনো বড় মাত্রার দুর্যোগ আঘাত হানে যেখানে সবার আগে আমাদের পাওয়ার গ্রিড এবং ইন্টারনেট ব্যবস্থাই পুরোপুরি ভেঙে পড়ে, তখন ওই $1 বিলিয়ন স্যাটেলাইট ডেটা আমাদের কাছে আর পৌঁছাবে না। এটা তো একটা ভয়ঙ্কর সিনারিও। ঠিক, এই অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতাই কি তখন আমাদের সবচেয়ে বড় ভালনারেবিলিটি বা দুর্বলতা হয়ে দাঁড়াবে না? প্রাচীন যুগে মানুষ আকাশের মেঘের রং দেখে, বাতাসের গতি বা পশু পাখির আচরণ বুঝে বিপদের যে সংকেত পেত, প্রকৃতির সাথে সংযোগের সেই আদিম প্রবৃত্তিগুলো কি আমরা এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চিরতরে হারিয়ে ফেলছি? এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা প্রশ্ন। আমরা হয়তো আমাদের প্রাচীন প্রবৃত্তিগুলো ভুলে যাচ্ছি। এই প্রশ্নটি নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি। এই জিজ্ঞাসাটি থাকুক আগামী দিনের ভাবনার রসদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।